উত্তোলন করতে পেরেছি তা না, কিন্তু ধরে রাখতে পেরেছি, যে কারণে সবাই একটু অবাক হয় যে বাংলাদেশে এখনো ব্যাংক রান ওইভাবে হয় নাই। মানুষের কষ্ট হচ্ছে, স্বীকার করি, কিন্তু মানুষ কিন্তু সহযোগিতা করেছে। ডিপোজিটররা অ্যাবসলিউটলি আমাদের সাথে সহযোগিতা করেছে, ব্যাংক কর্তৃপক্ষের সাথে সহযোগিতা করেছে। এই সহযোগিতার মনোভাবটা যেন তারা আগামীতেও প্রদর্শন করেন, এটা আমি আপনাদের মাধ্যমে তাদের প্রতি অনুরোধ জানাবো। এটা আমরা রেজলিউশন প্রক্রিয়াতে 9টা এনবিএফআই কেও আমরা অন্তর্ভুক্ত করেছি। এই ক্ষেত্রে আমরা কোনো একীভূতকরণ করব না, এই ক্ষেত্রে আমরা সরলীকরণের দিকেই যাচ্ছি, তাদেরকে লিকুইডেশনে আমরা নিয়ে যাচ্ছি, এবং আমরা মনে করি যে সেটাই ডিপোজিটরের ইন্টারেস্টে সবচেয়ে বেশি ভালো হবে। এবং যারা এটার ছিলেন, মানে শেয়ার হোল্ডার ছিলেন, বা আমি যেটাকে বলবো স্পন্সর শেয়ার হোল্ডার ছিলেন, তারা এটাকে মিসম্যানেজ করেছেন বা এটাকে দিয়ে নিজের স্বার্থ উদ্ধার করেছেন। কাজে তাদের প্রতি আমাদের কোনো সিম্প্যাথি নাই, আমরা তাদের জন্য কিছু করব না, তাদের শেয়ারকে আমরা শূন্য করে দিয়েই আমরা ডিপোজিটরকে রক্ষা করার চেষ্টা করব। আমরা লিকুইডেশন প্রসেসটা জন্য অপেক্ষা করব না, আমরা সরকার থেকে টাকা পেয়ে যাওয়ার অঙ্গীকার পেয়েছি, সেটার ভিত্তিতেই ডিপোজিটরদেরকে তাদের অ্যাটলিস্ট অরিজিনাল টাকাটা আমরা ফেরত দিয়ে দেবো। তারপরে লিকুইডেশন হওয়ার পরে অন্য ডিপোজিটর যারা মানে ব্যক্তি খাত নন, যারা ইনস্টিটিউশনাল, যারা আমাদের লাইক ব্যাংকস ও আদার প্রতিষ্ঠান, তাদের ক্ষেত্রে আমরা লিকুইডেশনের থেকে যদি অর্থ আমরা পাই, সেই টাকা থেকে তাদেরকে আমরা আংশিক ক্ষতিপূরণ দেওয়ার, এটাই আন্তর্জাতিকভাবে করা হয় এবং এটাই আমরা করব। তবে ব্যক্তি খাতের ক্ষেত্রে আমরা আন্তর্জাতিক খাতের চাইতেও উদারভাবেই এটাকে করা হচ্ছে, কারণ সরকার এখানে প্রতিজ্ঞাবদ্ধ। গভর্নেন্সের পার্ট হিসাবে আমরা আরো কিছু জিনিস ঘোষণা করেছি, যেটা সার্কুলারে দেওয়া হয়েছে, যে কোনো ডিভিডেন্ড পেমেন্ট হবে না যদি ব্যাংক প্রফিট করতে না পারে, এবং প্রকৃত প্রফিট, আর্টিফিশিয়াল অ্যাকাউন্টিং চেঞ্জ করে প্রফিট করা নয়। দ্বিতীয়ত, যদি তাদের ক্যাপিটাল সফল থাকে, এই দুটো উত্তরণ ঘটাতে পারলে তারা তাদের প্রফিট দিতে পারবে। এই একই কন্ডিশনে এটাও বলা হয়েছে যে তারা দিতে পারবে না, মানে কি বোনাস দিতে পারবে না কর্মচারীদেরকে যদি সেই ব্যাংক প্রফিটেবল না হয়। কাজেই আমরা মনে করি যে আমি লস করব, এই দায়ভার কিন্তু কর্মকর্তাদের, ম্যানেজমেন্টকে নিতে হবে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এবং এই দায়ভারকে আমরা মালিকদের উপর তো আগেই দিয়েছি, এখন আমরা কর্মচারীদের। একটা কথা আমি বলতে চাই, কোনো ব্যাংকের মালিক পক্ষ এককভাবে ব্যাংককে ধ্বংস করতে পারে না, এখানে কর্মকর্তাদের সহযোগিতা লাগে। সেই ক্ষেত্রে তাদের উদ্দেশ্য আমরা বলবো যে তাদেরকেও এখানে দায়বদ্ধ হতে হবে আগামীতে। এখানে এক হাতে তালি বাজে না, দুই হাতে লাগে। কাজে কর্মকর্তা, ম্যানেজমেন্ট এবং মালিক পক্ষ সবারকের জন্যই আমরা এখানে কিছু শাস্তিমূলক ফাইন্যান্সিয়াল পেনাল্টির ব্যবস্থা করছি, যে তাদের আমরা কিন্তু এগুলো দেব না আগামীতে যদি এটা হয়। এবং দ্বিতীয়ত, আমরা শীঘ্রই আরেকটু করবো যে আমরা ওয়াচ আউট 20 কোটি টাকার ঊর্ধ্বের সবগুলো লোনগুলোকে আমরা ফলো আপ করবো, অ্যাডিকুয়েট কোলাটেরাল আছে কিনা, এটাকে আমরা থার্ড পার্টি দিয়ে ভেরিফাই করাবো, বাংলাদেশ ব্যাংকের লোক হয়ে ভেরিফাই করাবে, এবং আমরা দেখব যে কোনো ধরনের মানে অ্যাবিউজ ইন লেন্ডিং হয়েছে কিনা আমরা নিজেরা তদন্ত করে দেখবো। এবং যদি আমরা ধরা পড়ে সেখানে কোলাটেরাল বিহীন বা বিভিন্ন ভাবে এটা করা হয়েছে, আমরা সেই সব কর্মকর্তাকে এবং বোর্ডের যারা সেখানে অনুমতি দিয়েছেন তাদের কাছে আমরা জবাবদিহিতা চাইব। এটা আমরা করতে যাচ্ছি, কারণ এগুলো না হলে এখানে কিন্তু গভর্নেন্স, যেটাকে আমরা বলি, ওটা কাগজে বুলি হয়ে থাকবে, সেটাকে কার্যকর করা যাবে। আমরা এখানে বুলির কথা আমরা বহু বছর বলে আসছি, গভর্নেন্স, এটা কতদিন ধরে, 20 বছর, কিন্তু প্রকৃত অর্থে গভর্নেন্স বাস্তবায়নের জন্য আমরা কি করেছি? কিছুই করিনি। তো এটা একটু শুরু করা হলো, আমি মনে করি যে আমরা কঠোরভাবে করব, এবং এই কমপ্লায়েন্স থাকতেই হবে, এই জবাবদিহিতা থাকতেই হবে। সেটা জবাবদিহিতা টু দ্য স্টেক হোল্ডার্স, ডিপোজিটরদের প্রতি জবাবদিহিতা, সেটা শেয়ার হোল্ডারদের প্রতি জবাবদিহিতা। এগুলো না থাকলে পরে আমাদের এই ব্যাংকিং খাতের উত্তরণ ঘটবে না।
আমরা আরো করছি, যেটা কথা কিছুটা বলা হয়েছে, রিস্ক বেস সুপারভিশন আমরা চালু করেছি। জানুয়ারির 1 তারিখ থেকে এটা পুরোপুরি ভাবে চালু হবে, আমাদের সবগুলো ব্যাংকে চালু হবে। এখন তো 56টা ব্যাংক হয়ে যাবে, তাই না? 57টা ব্যাংক হয়ে যাবে, পুরো 57টা ব্যাংকেই এটা চালু হবে। এবং এটা আমরা মনে করি এটার সাথে একটা জিনিস আমরা করতে যাচ্ছি। আমরা 50টা, আমাদের প্রায় 500 ইন্সপেকশন টিমে 500 মেম্বার, 550 মেম্বার আছে। 50 জনকে আমরা ফরেন্সিক অডিটে স্পেশালাইজ করব এবং এই ব্যাপারে ট্রেনিং প্রোগ্রাম আমরা নিতে যাচ্ছি। বাংলাদেশে ফরেন্সিক অডিট লাগবে। আমাদের যে ধরনের মানসিকতা, যে ধরনের চুরি চামারি হয়, এখানে যদি ওটাকে আমরা না আনতে পারি আমাদের প্র্যাকটিস অফ সুপারভিশনের মধ্যে, আমরা কিন্তু চোর ধরতে পারবো না, এবং চোর পালানোর পরেই বুদ্ধি বাড়বে। সেই বুদ্ধি বাড়িয়ে আমাদের বেশি লাভ হচ্ছে না, লাভ হবে না। চোরটা আগেই ধরতে হবে। সেই জন্য আমরা ফরেন্সিক অডিটর, আমরা বাংলাদেশ ব্যাংকে 50 জনকে আমরা ইনিশিয়ালি ট্রেনিং দিয়ে আমরা করে দেবো। কারণ বাংলাদেশে আমরা এখন যেটা দেখেছি, আমাদের দেশে কোনো ফরেন্সিক অডিট করার মতো কেপিএমজি শুধুমাত্র কিছুটা ক্যাপাসিটি ডেভেলপ করেছে, তাছাড়া আর কারোই নেই। এইটা গ্রহণযোগ্য নয়। আমরা চাই অন্তত 10টা প্রতিষ্ঠান ফরেন্সিক অডিটে সুন্দরভাবে গড়ে উঠুক, এবং বাংলাদেশ ব্যাংকেরও ক্যাপাসিটি আমরা ডেভেলপ করবো। তো ইট ইজ এ ক্রেডেবল ডিটারেন্স বলে আমি মনে করি। এই অ্যাকশনগুলো আমরা যদি নিতে পারি, নিচ্ছি, সেগুলোর মাধ্যমে আমরা চেষ্টা করব। তারপরে যদি বলি যে আমরা কি আর ইউ আউট অফ দ্য উডস, আমরা কি জঙ্গল থেকে বের হয়ে গেছি? না, আমরা বের হইনি। আমাদের আরো অনেক কাজ করার আছে। আরো বেশ দুর্বল ব্যাংক আছে, সেগুলোকে আমরা we are watching them, we are supporting them, we are giving them notice also. তো আমরা তাদের সাথে কাজ করব। আমাদের একটা কম্প্রিহেন্সিভ প্ল্যান আমরা ডেভেলপ করছি, যে ওভারঅল পাবলিক ফাইন্যান্সিয়াল সেক্টরকে একটা আন্তর্জাতিক মানসম্পন্ন স্থানে নিতে হয়তো আমাদের 10 বছর লাগবে, লাগুক, কিন্তু নিতে তো হবে। সেই জন্য আমাদের কর্মপরিকল্পনাটা আমরা তৈরি করছি। এবং এটা আমাদেরকে, আমি বলবো সবাইকে, যে আমাদেরকে জবাবদিহিতামূলক ভাবেই করতে হবে। ব্যাংকগুলো জবাবদিহিতা থাকবে, বাংলাদেশ ব্যাংকেরও জবাবদিহিতা থাকবে, আমাদেরও পারফরমেন্স ইভ্যালুয়েশন হবে ইন লাইন উইথ যে এটা কিভাবে ইমপ্রুভ করে, কেন ইমপ্রুভ করবে না, করতে হবে। দ্যাটস দ্য চ্যালেঞ্জ এন্ড উই ওয়ান্ট টু টেক ইট। এটা আমি থাকি বা আমার পরবর্তী সাকসেসরে যারাই থাকেন তাদের জন্য এটা প্রযোজ্য।